আবারও স্বাগত আছেন। একাত্তরে চলছে অর্থযোগ। অর্থনৈতিক সংকট কাটাতে এবারের বাজেটকে ব্যর্থ মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনীতির লক্ষ্যমাত্রাগুলো উচ্চাভিলাষী বলছেন তারা। অন্যদিকে উন্নয়ন সমন্বয় বাজেটকে সময়োপযোগী বললেও বৈধ ও কালো টাকা সাদা করার শুল্কের পার্থক্যকে নৈতিকতা বর্জিত বলছেন তারা। 2024-25 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ করতে এখন যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ ও পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে আসলে বেশ কিছু বিশ্লেষণ বরাবরের মতো সিপিডি এবারও বাজেটকে উচ্চাভিলাষী বলছে এবং বলছে যে লক্ষ্যমাত্রাগুলো ঠিক করা হয়েছে সেটি বাস্তবায়ন সম্ভব নয়। বিশেষ করে মূল্যস্ফীতি 6%, যেখানে এখনই 10% আছে, এখানে কিভাবে 6% রাখা সম্ভব? আপনার কাছে কি মনে হয়? দেখুন, মূল্যস্ফীতির ব্যাপারে আমি একটু দ্বিমত প্রকাশ করব আমার সিপিডি কলিগদের সাথে। আমি এটা বলবো যে সরকার হাতে এখনো 12 মাস সময় আছে। এটা যদি অ্যাভারেজ মূল্যস্ফীতি 6% হয় তাহলে কিন্তু এটা হয়তো হবে না, কিন্তু যদি এটা পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ বছরের শেষে 6% নামিয়ে আনতে পারবে কিনা সেটা হয়তো সম্ভব হতে পারে। এটা আমি কোয়ালিফাইড স্টেটমেন্ট দিচ্ছি। কিভাবে? বর্তমানে যে নীতিটা ফলো করা হচ্ছে, মুদ্রানীতি, সেটা কিন্তু খুবই টাইট একটা মুদ্রানীতি ফলো করা হচ্ছে। এখানে ইন্টারেস্ট রেটকে বাজার ভিত্তিক করে দেওয়া হয়েছে এবং ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে বাংলাদেশে। এবং এর ফলে যেটা হয়েছে, আমাদের এক্সচেঞ্জ রেটটা কিন্তু এখন স্টেবিলাইজড আছে। বাজার ভিত্তিক করার পরে এক্সচেঞ্জ রেট এখনো 118 থেকে 120 টাকার মধ্যেই আমি কালো মানে কার্ব মার্কেটেও আমি এটা কিনতে পারি। তো এই যে একটা স্থিতিশীল অবস্থা আছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি আগামী 6 মাস, এবং এটার সাথে যদি আমরা এই বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেটটা থাকে, তাহলে আমার যেটা ধারণা যে এই ইনফ্লেশনটা কমে আসবে, জানুয়ারি মাস থেকে অবশ্যই কমে আসা শুরু করবে, এবং বাই দ্য এন্ড অফ জুন নেক্সট ইয়ার অর্থাৎ 12 মাস পরে আমরা এটাকে হয়তো 6-এর আশেপাশে দেখতে পারি। এটা ডিপেন্ড করে সরকার কতখানি বস্তু নির্ভর ভাবে এই বর্তমান যে পলিসি স্ট্যান্সটা আছে সেটাকে কার্যকরী করে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, সরকার যদি এখান থেকে বেশি বড় করে, বাজেটের আকারটা ছোট আছে সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও বাজার থেকে অনেক বেশি বড় করছে। অনেক বেশি যদি বড় করে তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু আরো অনেক বেশি বাড়বে, এবং সেটাও কিন্তু মূল্যস্ফীতিকে কমিয়ে ফেলবে দ্রুত। জি। কাজে সব দিক থেকে আমার মনে হয় যে মূল্যস্ফীতি, আমরা যখন বিশ্বের এক্সপিরিয়েন্সটা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে কি হয়েছে বা ইউরোপে কি হয়েছে, তারা কিন্তু 12 মাসের মধ্যে ইনফ্লেশনটা কমিয়ে আনতে পেরেছে। এবং শুধু কমিয়ে না, তারাও ওই 9-10% থেকে 2-3% নামিয়ে দিচ্ছে, 3-4% নামিয়ে দিচ্ছে। অর্থাৎ তো এখন মূল্যস্ফীতি কিন্তু কমিয়ে আনা সম্ভব, এটি ধাপে ধাপে আপনি আনা বলছিলেন যে সম্ভব ইন হ্যাঁ। প্রিন্সিপাল এন্ড ইন প্র্যাকটিস। জি। আমরা পারবো কিনা সেটা আমাদের কার্যকারিতার উপর ডিপেন্ড কার্যকরিতার করবে। উপর নির্ভর করবে। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা জানি যে ঘাটতি পূরণে আবারও ব্যাংকের কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা প্রত্যাশা করছে সরকার, যেখানে দেশের ব্যাংকের নানা ধরনের সংকট আমরা জানি। সেটি কতটুকু বাস্তবসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে এইখানে একটা ব্যালেন্সড বরোইং ফ্রম দ্য ব্যাংকিং সিস্টেম, সেটা এই বাজেটে করা হয় নাই। এটা এই জন্য করা হয়নি যে বাজেটের অন্য কোনো সোর্স অফ ফান্ডিং নাই। বাজেট যথেষ্ট সংকুচিত করা হয়েছে, কিন্তু রাজস্বের টার্গেট যেটাও ঠিক করা হয়েছে সেটাও হয়তো অর্জিত হবে না। ফলে ব্যাংকের উপর সরকারকে ডিপেন্ড করতে হবে, সেটাই অবধারিত সত্য। কিন্তু ব্যাংকের স্বাস্থ্য তো খুব খারাপ। আমাদের ব্যাংকিং খাত খুবই দুর্বল একটা খাত, এবং এই খাতে ডিপোজিট মোবিলাইজেশন প্রায় থেমে গেছে। 10% যদি হয়, 10% মানে হচ্ছে 1,70,000 কোটি টাকা। সরকার যদি 1,37,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে ব্যক্তি খাত, যেটা এই অর্থনীতির 86%, তারা কি পাবে? এটা নিয়ে সরকারকে ভাবতে হবে। জি। একটু বৈধ টাকা শুল্ক হচ্ছে গিয়ে 30%, আর কালো টাকা সাদা করতে 15%। এটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আপনি কি বলবেন? আমি এটার সাথে পুরোপুরি ভাবে একমত, এই সমালোচনার সাথে, যে এটা নৈতিকতা বিরোধী, এবং এটা শুধু কালো টাকাকে আরো উৎসাহিত করবে, এবং দুর্নীতি এবং অপরাজনীতি, দুর্নীতি এবং আমাদের যে যে ধরনের প্রশাসনিক যে ধরনের দুর্নীতি বিরাজ করছে সেগুলোকে আরো প্রশ্রয় দিবে। এবং এখন যে জিনিসটা করা হলো, মিস্টার বেনজির সাহেবকে হয়তো দুদক এখন প্রশ্ন করার মতো একটা সাহস রাখছে। এরপরে তো তাদেরকে আর ধরতেও পারবে না, জিজ্ঞেসও করতে পারবে না। তারা বলবে আমরা তো টাকা সাদা করেছি, আমাকে কেন প্রশ্ন করবে দুদক? তাহলে দুদকের থাকার দরকার কি? এই আইনটা দিয়ে আমরা দুদককে বাড়িতে পাঠিয়ে দিই। তো আমি মনে করি সরকারের এখান থেকে সরে আসা উচিত, ব্যক্তি খাতের ক্ষেত্রে বিশেষ করে। জি। অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় আপনি পরপর বলছিলেন। হাতে একটু সময় থাকলে আরেকটু আলোচনা করা যেত। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।